প্রায় 150 বাচ্চা কাচ্চা সমস্ত সব নিয়ে আমাদের আমাদের মহকুমা চাঁদপুর, এই চাঁদপুরে নিয়ে এসডি বাংলার এখানে ঘেরাও করে রেখে দিল। মানে অ্যারেস্ট মানে অজান্তেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়ে গেল। তারপরে রাজনীতিতে আপনি হঠাৎ করে সংযুক্ত হয়ে পড়লেন কি করে, মানে কি দেখে রাজনীতিতে আকৃষ্ট হলেন? 68 সালে বিল্লুর পুরসভায় খুব মারামারি ছিল, সাংঘাতিক। নিয়ারেস্ট যোদ্ধা বলে আপনার মানে আপনার সেনাপতি কাকে মনে হতো? তোমার নগেন্দ্রনাথ রায় বাহাদুর, নগেন্দ্রনাথ রায়, নগেন্দ্র প্রত্যম, এখানে নেতাজি সুভাষ ছিল। আর এই যে বর্তমানে মোটামুটি আমাদের বীরনগরের উন্নয়নের জন্য আর কি দরকার আছে বলে মনে হয় যে এটা হলে ভালো হতো? মুখের যে যার হাসি, সে অন্তর বড় বিষ। অচেনা বীরনগরের যে সমস্ত অতীত দিনের হিরো মানুষ আছে, মহান মানুষ আছে, তাদের কাছ থেকে অতীত দিনের বীরনগরের গল্প শুনবো, তাদের ব্যক্তিগত জীবনের গল্প শুনবো। এবং আজকে থেকেই আমরা এই প্রয়াস শুরু করছি যে বীরনগরের অনেক অজানা তথ্য আমরা তাদের কাছ থেকে শুনবো। তাই এই প্রচেষ্টায় আমরা আজকে প্রথম আমাদের মধ্যে পেয়েছি বীরনগরের একজন লেজেন্ড, মহামানব। আপনারা সকলে তাকে চেনেন, বীরনগরের প্রাক্তন চেয়ারম্যান, শিক্ষক নন্দবাবুকে। আমার প্রথম প্রশ্ন, জেঠু বাবু তো সকলে বলে, বীরনগরের যারা রাজনীতিবিদ বা বীরনগরের প্রচুর মানুষ আছেন, বয়স্ক মানুষ, তাদের সকলের টাইটেল দিয়ে তাদের চেনা হয়। আপনার ক্ষেত্রে বাবু টাইটেলটা জুড়ে গেল কি করে? মানে আপনাকে আমি দেখেছি পরবর্তীকালে যে রাজনীতিতে কাউকে দাদা বলা হয়, কাউকে তাদের টাইটেল দিয়ে সম্বোধন করা হয়, আপনার সঙ্গে সেটা বাবু জুড়ে গেল কি করে? না, অনেক ক্ষেত্রে বাবুটা কমই, নন্দদা। আচ্ছা আচ্ছা, নন্দদাটা ছোট বড় প্রায় সকলেই, ঠাকুর দাদাও দাদা বলে, বাবাও বলে, তার নাতিও বলে দাদা। আচ্ছা, আর জেঠুর কাছে প্রশ্ন হচ্ছে, জানতে চাইবো জেঠু জন্ম কি আমাদের এই আধুনিক ভারতবর্ষে, মানে স্বাধীন ভারতবর্ষে, না পূর্ববঙ্গে? পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে বিস্তারিত বলবো? হ্যাঁ বলুন। আমাদের বাড়ি ত্রিপুরা জেলায়। অবিভক্ত বাংলায় 5টা বিভাগ ছিল, এর মধ্যে আমরা চট্টগ্রাম বিভাগে বাসিন্দা। চট্টগ্রামে 5টা জেলা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরা আর নোয়াখালী। আমরা ত্রিপুরা গেছিলাম, আর পার্বত্য ত্রিপুরা এখন আগরতলা। যাই হোক, ত্রিপুরাতে বসস্থান। আমাদের পূর্বপুরুষরা খুব জমিদার বংশের ছিল, খুব নাম করা। রাম সাহার বাড়ি বললে সবাই চিনত। মানে পূর্বপুরুষরা নানান রকম পূজা পার্বণ, ঐতিহ্য বহুল। হিন্দু মুসলমানের সঙ্গে একটা সৌহার্দ্য কিন্তু ব্যবস্থা ছিল, যে কোনো পূজা পার্বণ আসতো তো হিন্দু মুসলমান সবাই খাওয়া দাওয়া করতে, উঠা বসা করতে, কোনো অসুবিধা ছিল না। যে সময় 1938-42 সালে যে সময় স্বাধীনতা আন্দোলনের ডাক দিল, অসহযোগ আন্দোলন শুরু করলো, তখন হিন্দু মুসলমান ছেলে ছেলে সবাই মিলে মিছিল হয়ে গেছিল একদিন। সেই মিছিলে আমি তখন 7 কি 8 বছর বয়স হবে, আমরা তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাগ নিয়ে চলে গেলাম প্রায় 1.5 মাইল দূরে বাকিলা বাজার বলে একটা বাজার ছিল, সেখানে স্কুলের হেডমাস্টার মশাই বক্তৃতা করতেছিলেন, সেখানে গেলাম। বক্তৃতার সময় হঠাৎ পুলিশের গাড়ি এসে আমাদের প্রায় 150 বাচ্চা কাচ্চা সমস্ত সব নিয়ে আমাদের মহকুমা চাঁদপুর, এই চাঁদপুরে নিয়ে এসডি বাংলার এখানে ঘেরাও করে রেখে দিল। 1টা 1টা হবে।
মানে অ্যারেস্ট? অ্যারেস্ট। আমরা তো কান্নাকাটি করছি বাচ্চা মানুষ। আচ্ছা, তখন মুসলমান ছেলে গেলে কোনো দরকার নেই, কোনো কান্নাকাটি জানা তো আছে, কারণ মন মানে না। যাই হোক, সেদিন রেখে দিল আমাদের এইভাবে টাউন হলে নিয়ে রাখলো রাত্রে। টাউন হলে আমরা ছিলাম, খাওয়া দাওয়া করে এসে পরের দিন 8টার সময় সব ছেড়ে দিল। ইতিমধ্যে বাড়ির বাবা চলো এই আমি চলে আসলাম, মানে অজান্তেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়ে গেল। সংযুক্ত হয়ে গেল। আচ্ছা, সেটা তখন একটু জানি না। জানি না। এরপরে নোয়াখালী রায়তার সময় লাগলো, পাশের নোয়াখালী গ্রাম, কিন্তু ত্রিপুরার সঙ্গে একদম লাগলো টাফ। আমাদের এখানে আগুন যখন দুটো বাড়ি ঘর ছুড়ে দিলে, আমরা প্রাণ রক্ষার্থে আমরা গিয়া কানপুর টাউনে বাসা ভাড়া করে থাকলাম। সেইখানে তোমার 1900 মহাত্মা গান্ধী গেল, মহাত্মা গান্ধীকে যাওয়ার সময় দেখলাম, ফেরার মতো দেখলাম। মানে 3 মাস পরে ভারতবর্ষের মানুষ মানে হয়তো বা ভগবানকে দেখে নিয়েছেন, মানে জীবনের একটা বড় প্রাপ্তি দেশের। সুভাষ বসুকে আমি ক্লাস 2 থেকে ঠিকে করি, তখন কুমিল্লার থেকে ত্রিপুরার সদস্য ছিল, কুমিল্লা থেকে চাঁদপুর আসছিল। বেলা 3টার সময় বললো, বড় একটা মাইকে সাউন্ড বক্স লাগিয়েছিল, কিছু বলবে। সুভাষ বসু এসে বক্তৃতা করলো, মনে নাই কিছু বললো, চাঁদপুর চলে গেল। এও আমার নিজের চোখের দেখা। আচ্ছা, তারপরে ওপার বাংলা থেকে ওপার বাংলায় মানে আপনার শিক্ষা কি ভারতবর্ষে না ওখানে শুরু? ওইখান থেকে আমি প্রায় ক্লাস 5 পর্যন্ত পড়ে আমরা চলে এসেছি। আচ্ছা, চলে এসেছি। তো এবারে দেশ ভাগের আগে, মানে দেশ যেদিন স্বাধীনচিত্তে পূর্ব পাকিস্তান ঢুকে নিল, সেদিন আমরা স্টিমারে করে চাঁদপুর ঘাট দিয়ে গোয়ালন্দ দিয়ে শিয়ালদা চলে আসলাম। না, পূর্ব পাকিস্তান কি ঘোষণা ওই 45 সালে? 46 সালে, 47 সালে, 15 আগস্টে দেখে 14 আগস্ট চলে আসলাম। এইবারে এসে রাত্রি 10টার সময় শিয়ালদা দেখলাম, খুব আনন্দ ফুর্তি, লাইট টাইট সাংঘাতিক। কি না, ওই ভারত স্বাধীন হয়ে গেছে, আমরা সেটু দেখলাম। সেখান থেকে আমরা চলে গেলাম আরবি সাহার গিরিজ ক্যাম্প বড়ানগর ছিল, সেইখানে কদিন থাকার পরে সেইখান থেকে নবদ্বীপে চলে গেলাম। নবদ্বীপে বোধহয় মাসখানেক থাকার পরে সেখান থেকে ভদ্রলোক বলবে, এইখানে থেকে কোনো লাভ নাই, আর তো যাবেন না দিয়ে নাকাশিবেরা চলেন জমিদার বাড়ি। নাকাশিবেরা জমিদার বাড়িতে থাকলাম আমরা। সেখানে আমাদের বাড়ি ঘর করে দিয়ে সবকিছু রেডি। এমন সময় আমাদের মানে জীবন ভোর আমাদের বাড়িতে কাজ করতো সেই ভদ্রলোকরা দিল্লি এই হাটকোলা পাড়ায় চলে এসছে। ওরা কেমন খবর নেই, আমাদের বাবার খবর দিল, আপনি এইখানে আসেন টাকা আসছে, এইখানে না, আমাদের এইখানে আমরা একসঙ্গে। বাবা বুদ্ধি বিজ্ঞ হয়ে এইখান থেকে আমরা এইখানে চলে আসলাম। চলে এসে খাবারিতে থাকলাম প্রথম, জমিদার বাড়ি। হ্যাঁ, খাবারিতে থাকলাম। থাকার পরে জমি টমি কিনে টিনে ওই যে জায়গায় এখন বাড়ি তৈরি করছি সেখানে করলাম। কিন্তু বাড়িঘর বলবো কি, সব মঠমুঠে জঙ্গলে, রাস্তাঘাট যায়, সাংঘাতিক অবস্থা। তা যাই হোক, এরপরে টিনের ছাপড়া ঘর বুঝো তো, দরজা দেখা দিয়ে বাড়িতে চলে আসলাম। বলে চলে আসার পরে এখানে থাকতে শুরু করলাম। ইতিমধ্যে তোমার বিভিন্ন স্কুলে আমি ভর্তি দিলাম। অন্যান্য জায়গায় ইয়ে দিলাম ক্লাস 8-এ। আচ্ছা, ওই ক্লাস 8-এর পরে 52-তে হঠাৎ বাবা রেলে কাটা পড়ে মারা গেল। মারা পড়ে গেল, আমাদের অবস্থা খুব জড়িত। সেইভাবে থাকতাম। তোমার 55-এ শিখতে আমি ফাইনাল পরীক্ষা দিলাম, মাধ্যমিকে। পরীক্ষা দেওয়ার আগে ফিস দিতে পারি না। হেডমাস্টার মশাই নীলকণ্ঠ খুব বলা ভালো না, আমাদের সহ্য করতে পারতাম না।
জন্মদিন খেতে খাও, ফিজা দিতে হবে, থালা বাসন বিক্রি করে তারপরে তোমার দিয়ে তো না। এরপরে আমি তোমার ইয়েতে এই বিবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কৃষ্ণনগর। সেখানে আমি সুযোগ পেলাম এলডিবিতে ভর্তি হয়ে গেলাম। এখন এলডিবিতে ভর্তি হলে টাকা লাগে তো, সেই বিপিজিদের 75 একটা ভাতা তখন রাখতে গেছি, নীলকণ্ঠ উড়াল লেখল একেবারে কোনো মধ্যে দেখলো 1.5 বছর শিক্ষা নিবিশ থেকে তারপর চলে আসলো আমার জীবনটা এইভাবে অন্য পথে কনভার্ট হয়ে গেল তখন। আচ্ছা বলছি, আর বলছি এই যে তারপরে ধরেন ছোটবেলায় যে ছেলেবেলায় ওপার থেকে যখন এপারে চলে এলেন, এপারে এসে তখন ধরেন আপনার বন্ধু বান্ধব ছিল, সেই সময়কার কোনো বন্ধুর কথা মনে পড়ে? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব ছিল, বিশেষ বন্ধু ছিল তোমার ধীরেন মিত্র, ভিন্নগরেরই। ধীরেন মিত্র। আচ্ছা, ধীরেন মিত্র এখনো বোধ আছে। বাড়িটা কোন জায়গায়? ওর বাড়িটা তোমার ওই অজিত মিত্রের দাদা। আচ্ছা আচ্ছা অজিত মিত্রের দাদা। আচ্ছা অজিত মিত্রের দাদা ব্যারাকপুরে বাড়ি। আচ্ছা, সেইখানে বোধ হয় চলাচল করতে পারে না, বোধ হয় এখনো আছে বোধ হয়। ছোটবেলায় আপনারা বন্ধু বান্ধব মিলে কখনো কোনো খুনসুটি, আমাদের যে এখনকার ছেলেগুলো তো ফোন ঘাটে সবসময়, আমাদের সময় আনন্দ ফুর্তি আমরা একেবারে এই কলকাতা পর্যন্ত সিনেমা দেখতে যেতাম। ওরে বাবা, ঠিক আছে, একবার তো সিনেমা দেখে ভাঙা গড়া বইয়ে মেয়াদিকে দেখে এসে রানাঘাটে আটকাইয়া, রানাঘাটে আটকাইয়া ওদের জিয়ারবিজি ধরে রাখলো। আমরা 2-3 জন হাতটা বেরিয়ে বললাম হাইটে কালিনারায়ণপুরে এসব আগুন পোয়াচ্ছে, শীতের দিন আগুন পোয়ে বাড়িতে এসে খবর দিলাম। পরে গার্জিয়ান গিয়ে পরের দিন সকালে ওদের উদ্ধার করলো, ওদের উদ্ধার করে নিয়ে আইনি, সেই মনে আছে। আচ্ছা, আর হচ্ছে ধরুন এরপরে ধরেন শিক্ষা তো মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছলো, তারপরে রাজনীতিতে আপনি হঠাৎ করে সংযুক্ত হয়ে পড়লেন কি করে, মানে কি দেখে রাজনীতিতে আকৃষ্ট হলেন? রাজনীতি আসলাম আমি এরপরে ওই যে বিজেপি থেকে বিদায় হওয়ার পরে আমার খুব রাগ হল, না কংগ্রেসের রাজনীতি আর করি না। তখন ওই সিবিআই দাঁড়িয়েছিল প্রভাকর, এই আমাদের এই লোকসভা হুগলি লোকসভা কেন্দ্র, তখন এটা হুগলি ছিল, হুগলি লোকসভা কেন্দ্র। আচ্ছা, তা আমরা সেইখানে ভর্তি দিলাম, এই পাশও করলো, ভালোভাবে কাজ করলো। 57 সালের কথা। আচ্ছা, 62 সালে। এরপরে আবার গৌরকুণ্ডু, তখন সিপিআই গৌরকুণ্ডুর শীর্ষত্ব আমরা খুব যথেষ্ট মানে শর্ত হচ্ছিল, কিন্তু স্পষ্ট বক্তা মুখের বলে এই তার খাতম হয়েও 62 সালে জিতল। মানে প্রথম থেকে আপনি কমিউনিস্ট রাজনীতি একদম সিপিআই। আচ্ছা, পরে ওই 3 যুদ্ধের পরে 34 সালে তোমার ভাগাভাগি হয়ে গেল, সিপিএম আমরা সিপিএম হয়ে গেলাম, কিছু লোক আবার সিপিআই কে লেগে গেল। তো এইভাবে তোমার 67 সালে তোমার নির্বাচনে গোলগুলি কিন্তু হেরে গেছিল, গোলগুলি হেরে গেছিল। বিনয় চ্যাটার্জি কংগ্রেসে জিতছিল, কিন্তু সেজন্য ওই যুক্তফ্রন্ট হয়েছিল, অজয় মুখার্জি আর উপমুখ্যমন্ত্রী ছিল এই জ্যোতি ঘোষ। সেটা থাকলো না ভাই। ইতিমধ্যে 68 সালে বিল্লুর পৌরসভায় কাউন্সিলরদের নির্বাচন, সেই নির্বাচনে আমি অংশ নিয়ে আমি আর তখন 9টা ওয়ার্ড ছিল, 9টা ওয়ার্ডের মধ্যে আমি আর 9 নম্বর ওয়ার্ডে নিতাই দিয়ে এই দুজনে আমরা জিতলাম।
আর তোমার 6 নম্বর ওয়ার্ডে তোমার এই মজুমদার ভুলে গেলাম দিয়া, যাই হোক এই ভদ্রলোক ছিল, পুরনো চেয়ারম্যান ছিল। যাই হোক আমাদের হইল না। এরপরে কংগ্রেসের ভোট হইল পরিবাবু ভট্টাচার্য। আচ্ছা, উনি কি কংগ্রেস করতেন? না, তাহলে উনি সিপিএম করতেন? হ্যাঁ, আচ্ছা, তা ওই তোকে দিয়ে দে। উনি কংগ্রেসের ইয়েতেই সংযোগে উনি চেয়ারম্যান হয়েছিলেন। 68 সালে দিল্লিগড় পৌরসভায় খুব মারামারি ছিল, সাংঘাতিক। পৌরসভার ভেতরে? পৌরসভায় মানে ভূপেন মুখার্জি ঠিকাদার আছিল, রাধাকান্তপুরের সেই টাটিয়াল দিয়ে এসছে। আমরা ঘেরাও করছিলাম মিউনিসিপালিটি, সারাতে মিটিং। এখন ঘেরাও করে মিলিয়ে গেল। এইখানে দুলা বিশ্বাসের বাবা, আর এই ভদ্রতা আমরা ভুলে গেছি। ভদ্র জায়গা বলে আজ যাইতে পারবো না, এই অবস্থা। যাওয়ায় ইটের পাতা ছিল, আমরা ইটের পাতা দখল করে যাবো। বাড়ির গোষ্ঠীর জনগণের থেকে সবাই তখন 18 বছর সমাজের ইট ছোড়া শুরু করলাম। ইট ছিঁড়ে দিলে একেবারে পরিবেশটাই। ছোট ভাই যে ছিল পশু বর্ষায় ইট ছোড়া শুরু করলো। উমা প্রসাদ ব্যানার্জি ইট ছোড়া শুরু করে দিল। এই সব গুরুতর আহত সব আমরা দিতে গেল। আর সেই রাধাকান্ত যেটা মাইক খেয়ে চলে গেল, পুলিশ আইয়ে নেই। পরে পুলিশ আইলো, আইয়া 2 পক্ষের থেকে কেস নিল। পরে বহুদিন পরে কেস চলার পরে কেস হয়ে গেল। তা এইভাবে চলার পরে 71, 72 সব গেল। 72-এর নির্বাচনে সন্ত্রাসী ছিল সাংঘাতিক। কংগ্রেসের তরফে সব দেওয়া শুরু হলো। বিভিন্ন করে আর সেটু করতে পারে না। কিন্তু রাত্রের দিকে ভোটের যে রেজাল্ট হলো, রেজাল্টের রাত্রে শুনলাম আমরা আমি এটা জিজ্ঞেস করবো। এটা বলছি, ধরেন রাজনীতিতে করেছেন, রাজনীতি করতে গিয়ে কোনো সময় হয়তো এরকম সময় হয়েছে যখন জীবন সংশয়, মানে প্রাণহানির আশঙ্কা। এইটা আচ্ছা, এইটা নির্ভরে তখন আমরা পালিয়ে গেলাম। আমি, আমার এক বন্ধু দয়াল দেবনাথ, এই এখন যে আছে দয়াল, আচ্ছা, অন্য দয়াল, আর আমার ছোট ভাই ছবি। আমরা একবার রাতের অন্ধকারে টায়ার দিয়ে একবারে চলে গেলাম নর্থ বেঙ্গলে। আমার ছোট ভাইয়ের এক বন্ধুর বাড়ি আছে কুচবিহারে, নিউ কুচবিহারে টাউনের কাছে। সেইখানে গিয়া না, প্রথমে ইসলামপুরে থাকলাম, মালদায় না ওয়েস্ট দিনাজপুরে, পশ্চিম, এখন উত্তর দিনাজপুর। সেইখানে আমাদের পালিতারই এক বিশেষ লোক ছিল, ওদের কয়েকদিন থাকলাম। সেই দিকে দেখলাম পরদিন ওদের খাওয়া যায়, ডাকে আমরা কিন্তু চলে গেলাম কুচবিহারে। কুচবিহারে ওই বন্ধু যাবে, কাজ করতো। আর আমি ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখলাম। দেখার পরে 73-74 আমরা আবার কুচবিহারে চলে আসে নবদ্বীপে ভাড়াবাড়ি থাকা। নবদ্বীপে থাকার পরে তোমার 77 সালে নির্বাচনে বাজিয়ে আছে। ওই বামফ্রন্ট জয়লাভ করলো। বামফ্রন্ট আগে আসবে তখন ওই সিপিএম এর বাদবিলাদের মধ্যে মহিলা কি ঘোষ, বিভা ঘোষ বা এরকম ঠিক আছে নামটা বলেছি, সেই মধ্যে ছিল। তাদের দুটা রইল। এরপরে 77 সালে তোমার ওই যুক্ত ভোটে গেল। কিন্তু এর মধ্যে কথা, আমরা যে স্কুলের সঙ্গে যুক্ত আদর্শ শিশু বিদ্যালয়
তোমার 68 সালে স্থাপিত অর্গানাইজ 70 সাল থেকে রিকগনিশন দিচ্ছিল, দিয়ে উদ্যোগ করছে যে কোনো কারণে, আর দিল না। এরপরে আমি তো পালিয়ে গেলাম, অন্যান্য টিচাররা চালিয়ে রাখছে, কিন্তু কংগ্রেসের যেটা ভাঙার জন্য ইচ্ছা বুঝে লাগছে, এটা ভাঙার জন্য, কিন্তু ওরা চেষ্টা করে চালিয়ে রাখছে। পরে তোমার সুধাংশু ভৌমিক তোমার উনি ছিল প্রধান ওই অংশে। আচ্ছা, এই নাজিরপুরের ওই পঞ্চায়েতে তিনি ভিজিট করে আমাদের জেলাতে চলছে ভালোভাবে স্কুল, এবং স্কুল ইন্সট্রাক্টররা চলছে, কিন্তু নলেজ সার্ভিস এমএলএ উনি ডিফান্ট লিখছে। এই চলার পরে হাইকোর্ট 76 সালে অর্ডার দিল স্কুল চলছে পরিষ্কার, নট ডিফান্ট, সুতরাং 2 মাসের মধ্যে রিকগনিশন দিয়ে দেয়। এই ঘুরিয়ে 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 77 সালে রিকগনিশনটা দিল। মানে ওই স্কুলটা আপনার স্থাপন করা, মানে স্থাপন যারা করেছিল তাদের আপনারা একজন মেম্বার থাকলাম। কিন্তু আমি 70 সাল থেকে তোমার আমার স্কুলের সঙ্গে সংযুক্ত, 70 সাল থেকে রিকগনিশন ছিল, সেটা কোর্ট অ্যাকসেপ্ট করছে, করে আমার যারা যারা টিচার ছিল ওই সময় তাদের রিকগনিশন সব দিয়ে দিয়েছে। আচ্ছা, কিন্তু যেটা জানেন এই পেনশনটা সুবিধা হয় না। যাই হোক, এই পেনশন নিয়ে আছি। এইটির মধ্যে তোমার আচ্ছা, আমি একটু সহজ করে দিই, বলছি ধরুন চাকরি জীবন তো ওই স্কুলেই কেটেছে, পেশাগত জায়গাটা। তারপরে একটা সময় আপনি প্রথম যখন রাজনীতিতে আসেন সিপিএম থেকে কাউন্সিলর হন, পরবর্তীকালে চেয়ারম্যান হয়। চেয়ারম্যান হওয়াটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, আমি ওটা পরে আসছি, পলিটিক্স এর ব্যাপারগুলো একটু পরে আসবো। যেগুলো জানে না লোকে, মানুষ তো আপনাকে পলিটিশিয়ান হিসেবে চেনে, বৃন্দাবনের মানুষ জানে না যে এগুলো, সেইগুলো খুঁজে বের করছে, খোঁজার চেষ্টা করি। ধরুন আপনি স্কুলে গেলেন, স্কুলে বাবার একটা অ্যাক্সিডেন্টের কথা জানতে পারলাম। আপনারা ভাই বোন যারা ছিলেন তারা তো বাড়ির মধ্যে সবাই, তখন তো 51বর্তী পরিবার, সবাই খেলাধুলা। কয় ভাই বোন ছিলেন? আমরা ছিলাম 4 ভাই। আচ্ছা, আর 2 বোন। একটা বোন আমার সাপে কাটে মারা গেছে। আচ্ছা, রাজনীতি যখন এসেছিলেন, কাউকে কিন্তু মনে হতো যে ইনি আমার আদর্শ হতে পারে, মানে আইডিয়াল রাজনীতি? আমি গৌরকুণ্ডুকেই গৌরকুণ্ডুই মোটামুটি পলিটিক্যাল হিরো। আচ্ছা, গান্ধীজিকে আপনি দেখেছেন, নেতাজিকে দেখেছেন, জীবন্ত কিংবদন্তি আপনি। আচ্ছা, স্কুলে যখন পড়াশোনা করতেন, স্কুলে ধরুন আমরা পড়াশোনা করার সময় খুনসুটি, এই চুল টেনে দেওয়া, গায়ে দাগ দিয়ে দেওয়া, এইসব তো নিশ্চয়ই ছিল সেই সময় মজার ঘটনা। এখনো এমন কোন ঘটনা আছে যে ঘটনা পড়লে আনন্দ পান, মনে মনে আনন্দ হয়? ক্লাস 9 যে সময় পড়ি, তখন রেজাল্ট আউটের দিন 72 জন আমরা ক্লাস 9। তখন কালীনারায়ণের একটা ছেলে, রামদাস জ্ঞান মনে নাই, খুব গান গাইত, হিন্দি গানটা। ও দরজা বন্ধ করে গান শুরু করেছে, ও লাল পাট্টা দোলে, ও লাল পাট্টা দোলে, পুরা বলি নাই, খুব সাংঘাতিক। আমরা এই সময় দরজায় তাকাইছে, হ্যাঁ লাল পাট্টা দোলে, দরজা কে করতে দেখবো, বাদ দিয়ে ওগুলো দিল। বাস, তারপরে 12 জনের গার্জিয়ান কল নাকি না, রেজাল্ট আটকে 12 জনের মাত্র রেজাল্ট। ও আচ্ছা, আর সব এর মধ্যে আমি ছিলাম। এই একটা কথা মনে আছে। আচ্ছা, বলছি ধরুন পলিটিক্যালি যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা টুকটাক জানলাম, জীবন মানে সংসারের ঘটনাটা জানলাম। ধরুন বৃন্দাবন পৌরসভার মনে হয়, আমি যতদূর জানি, আমি তখন খুব ছোট ছিলাম যখন আপনাকে চেয়ারম্যান হিসাবে মানে দেখেছি শপথ নিতে। সেই সময় আপনি যে সমস্ত কাজগুলো করেছেন,
তার মধ্যে মনে হয় যে আপনি চেয়ারম্যান থাকাকালীন সবচাইতে কোন কাজটার জন্য মনে হয় আপনি নিজেকে গর্বিত বোধ করেন? অনেক কাজ করেছেন, কিন্তু তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট। বেশ যদি তুমি করতে চাও, আমি হওয়ার পরে আমি বললাম পালিতরা একদম অবহেলিত। যতক্ষণ পর্যন্ত বিভিন্ন এই সকল ধরনের রাস্তাঘাটের সমান সেদিকে না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমি কোনো কাজ করিনি। আমার সঙ্গে সবাই সাই দিল, দেওয়ার পরে সমস্ত পালিতরার দিকে রাস্তাঘাট মানে তার জল, ছিল না পালিতপাড়ার দিকে। তারপরে আলো সবকিছু ওইদিকে আমি, এটার জন্য আমি খুব গর্বিত। আচ্ছা, পালিতপাড়ার যে অংশটা, ধরুন মানুষজন তো সবই পূর্ববঙ্গের, হ্যাঁ, সকলেরই ওই অঞ্চলটা যে গড়ে উঠেছিল, ওইটা কি ওই আমাদের বিদনগরের সরজিৎ পল্লীর মতো কি ওই জমিগুলো পাট্টা দেওয়া নাকি না, মানুষের কেনা? না না, সব কেনা, কেনা না? প্রত্যেকেরই কেনা। আচ্ছা, বিদনগরের ওই সরজিৎ পল্লীর অংশটা তো বোধহয় সরকারি পাট্টা দেওয়া, সরকারি পাট্টা দেওয়া, তাই তো? আর হচ্ছে ওই যে আমাদের বিদনগরের ধরুন বেশ কয়েকটা পুরনো স্থাপত্য, ধরুন জমিদার বাড়ির যে জমিদাররা ছিল, তারা তো ধরেন এখন কেউ হয়তো বিদনগরে তাদের কেউ থাকে না, শুধু না। মুস্তাফিরা থাকে, আর বাদ বাকি দুটো জমিদারদের ওরা থাকে না। তো ওরা বিদনগরের সাধারণ মানুষ বা জনজীবনে ওদের কি কোনো প্রভাব ছিল সেই সময়? না, এমন কোনো প্রভাব ছিল না। মানে মানুষের জন্য কিছু করা তেমন কোনো প্রভাব ছিল না? না, ছিল না? আচ্ছা, বরং বললাম তো একটু বিতর্কিত কথা মধ্যে না যাওয়াই ভালো। আচ্ছা, বলছি তখনও কি বিদনগরে উলাইচন্ডী মেলা এইরকম জাঁকজমকপূর্ণ হতো নাকি? হ্যাঁ। এরকম হ্যাঁ। মায়ের থেকে বেশি ছিল? হ্যাঁ, বলবো সেই হ্যাঁ, বলুন। উলাইচন্ডী মেলা যদি বলতে চাও 250-300 বছর আগে মেলা, সেই মেলা তোমার কৃষ্ণ রাজবাড়ি থেকে পূজা আসে। যাই হোক, এটা আছে তোমার গঙ্গা আমাদের এই এখান দিয়ে এখানে নিয়ে যাইতো শ্রীমন্ত সদাগর খুব ঝড় বৃষ্টির জন্য এখানে আটকে গেল, তারপরে পূজা দিল, দেওয়ার পরে এই তারপর পুজো করছিল। শুরু হইল। দুই পাড়ায়, দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়ায় দুটো মহিষপুর দিনী, দক্ষিণ পাড়ায়, উত্তর পাড়ায় বিন্দুবাসী। এখন সেইখানে দুই জমিদারটা থাকতে আমরা শুনেছি খুব কম্পিটিশনে গান বাজনা নানান কিছু হতো। মানে এদিকে মুস্তাফিরা করতো, ওদিকে মুখার্জিরা। মুস্তাফিরা না, তাহলে এইখানে অন্য হয়। অন্য জমিদার ছিল। আচ্ছা, তা করতো, তা মুস্তাফিরার সঙ্গে ছিল। তা বিন্দুবাসিনী ইয়েতে একটা অসুবিধা দেখা দিল, বিরাট বিরাট থাম। এই থামের জন্য ঠাকুর দেখা যেত। ঠাকুর দেখানোর জন্য বা গান বাজনা হইলে মুষ্টিমেয় জমিদাররা বসতো এখানে, ওই নর্তকীরা এসে তাদের সঙ্গে করতে। এইটার জন্য বদলে ধরলো যে এটার একটা সমাধান করে, পঙ্কজবাবুরা বিড়ি দেওয়া শুরু করলো। হবে না, আমি আর সুশীল পাল ওই সম্পাদক ছিল আমি যা হয়ে হবে। রানাঘাটের একটা ঠিকাদার, সে আমার বললো আপনি কোনো চিন্তা করবো না, আমরা করে দিই। তারপরে এই যে গোড়ার গোছা কর্তির সঙ্গে ছিল, শালগোলার খুঁজি দিয়া উপরে ছাদদারের তুলে দিয়া সমস্ত ঢালাই দিয়ে সমস্ত ছবি করে দিল, এবং বিজবাসী মোটামুটি কোনো অসুবিধা থাকলো না। আমি ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিলাম, ইঞ্জিনিয়ার বললো খবরদার পুরা ভেঙে পড়ে গেলে আপনার দায় কিন্তু আরো সাংঘাতিক হবে, আমি বরঞ্চ নতুন একটা করে দিয়ে যান। আমি শুনি কৃপা এখনো চলছে, মার কৃপা আছে। পরে আমি এই যে রেলে কাজ করতে যে ভদ্রলোক এখন ওই যে মেলার উল্টো দিকে, সেই ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, বলে জমিটা দেন মেলা কিছু দিল না, বিক্রি করে দিল। আমি যারা প্রমোটার, আমি তাদের বলে কোনো মতে দিব না, আমার এর দূর দখল, আমি দখল করে মেলার জন্য পুরোটা রেখে দিয়েছি। এই যে উপাসটা যেটা এখনো এখনো চলছে, ঠিক আছে। সেটা
সেক্রেটারিটা সবাই জানে। আচ্ছা, এইবারে আবার একটু রাজনীতির কথায় চলে আসি। ধরুন রাজনৈতিক হ্যাঁ, জীবনে এটা রাজনীতি আসো চেয়ারম্যানের পদ দেয় না, চেয়ারম্যানের পদে একটু পরে আসছি। ধরুন আমি বিতর্কিত বিষয়গুলো একটু এড়িয়ে দিতে চাইবো। আমরা চাইবো যে মানুষ জানুক আপনার অজানা বিষয়গুলো। ধরুন রাজনীতিতে এমন কোন ঘটনা বা জীবনে এমন কোন ঘটনা ঘটেছে যেটা মনে হয় না ঘটতে পারলেই ঘটলেই ভালো হতো, অথবা আপনি যদি পারতেন মানে ক্ষমতা থাকতো তাহলে ওই ঘটনাটা আটকে দিতেন, যেটা না হতো, না হলেই ভালো হতো। কতগুলি মানে ঠগানের আগে তোমার নাজিরপুরের নাম হলে পড়তেই হয়, উপায় নেই। নাজিরপুরের 3 জন, এখন একজন আছে, নামটা বললাম না। তারা উৎপাত শুরু করলো, উৎপাত শুরু করে স্টেশন টিকিট কাটতে গেলে 1 টাকা রেখে এরকম করা শুরু করলো। পরে খুন হয়ে গেল শালবাগানে 2টা। খুন হওয়ার পরে বাহিনী আবার হয়ে গেল, ওলা সাংঘাতিক শুরু করলো। এবং সেই দিন বন্ধ একটা দিল স্টেশন বন্ধ। আমি আমার লোকজন নিয়ে আইয়া সব বন পুলিশ অবশ্য তুলে দিলাম, তুলে দেওয়া আমি সামনে থেকে তুলে দেওয়ার পরে বনটা উঠে গেল। এই একটা। আর একটা ব্যাপার, এই তোমার এখন যেখানে বাস স্ট্যান্ডটা স্টেশনে, এখানে একটা লোক পালিপাড়ার দিকে একটা দোকান করে রাখছে। পাম্প, জলের পাম্পের সে নিয়ে সে করতে দেয় না, হবে তো না। আর বিয়েল আমার করতে আমি ভাই ভালো করেছি, জাহাজ করেছি মানে ঠিক। আমি এই ডিউটি জানাইলাম, নম্বর লেগেছিল, হলো আপনি লোকজন রেগে গেলেন, যে কোনো একদিন দিয়ে আমি ভেঙে তুলে দিই। আচ্ছা, হট করে দিন 10-এর মধ্যে ভদ্রলোক আসলো, লোক দেখলাম, আমি লোকজন আমার নিয়ে গেলাম, নিয়ে গিয়া দাঁড়িয়ে থেকে একটা ঘুরে ঘুরে করে দিল। কিছু রাখতে না, কিচ্ছু হবে না, একবার ঘুরে ঘুরে করে সিভিলের লোকজন গিয়া একটু বাধা বাধা দিয়ে ফেললো, ফিরে নেই তার দিয়ে বাস। এরপরে থেকে ভয়ে যে যেটা করবো সেটা উনি রাখবে না কারো। মানে এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো আর কি, মানে ওই উনি ওই ঘটনাটা না ঘটলে ঘটাতে, এমন একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। আচ্ছা, আপনি কোথাও মানে অবসর সময় বাইরে বেড়াতে ফেরাতে গেছেন? মানে সে কোথায় মোটামুটি সুযোগ পেলেই কোথায় বেড়াতে? সুযোগ পেলে হ্যাঁ, আমি এই উত্তর ভারত সমস্ত কিছু মানে দর্শনে, মানে বাসে 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 ধর্মীয় স্থানগুলোতে, ধর্মীয় স্থানগুলোতে, হ্যাঁ সব কিছু, শুধু ধর্মীয় স্থান না, অনেক সমস্ত কিছু। একবারে তোমার তাজমহল হইতে আরম্ভ করে সমস্ত কিছু, বৃন্দাবন, মথুরা, হরিদ্বার। মানে ফেভারিট কোনটা? হ্যাঁ, ফেভারিট তোমার এটা হরিদ্বারটা আমার খুব ভালো লাগে। হরিদ্বার থেকে তোমার একবারে গাড়ি করে আরে নাম রামঝোলা, লক্ষ্মণঝোলা এইসব ঘুরে আসছি, খুব ফাইন লাগবে। আচ্ছা আচ্ছা। আবার এদিক দিয়া তোমার ট্রিটমেন্টের জন্য আমি আমার স্ত্রী এক ভদ্রলোকের নিয়ে আমরা নিয়ে গেছিলাম ওই ভেলুরে গিয়া 5 দিনের অবকাশ পেলাম, তোমার টিকিটটা ফ্রি যাবে। তখন আমরা সেখান থেকে গেলাম গিয়া তোমার এই রামেশ্বরমের ওই দিকটা। হ্যাঁ, রামেশ্বরম, হ্যাঁ, বিবেকানন্দ, একেবারে কন্যাকুমারী সব ঘুরে টুরে সাংঘাতিক যাবে, এই ভুলা যাবে না। মানে এখনো সুযোগ পেলে মনে হবে কোথায় যাবেন, মানে যদি সুযোগ পান তাহলে আবার কোথায় যাবেন? আগে আবার সুযোগ পেলে আবার সেই কন্যাকুমারী।
আচ্ছা। বা এই যে এখন রেডিওতে আসুন গাই বেরিয়ে আসে, হ্যাঁ, চলুন একটা যাই। ইয়ে দেয়, শনি রবি বাংলাদেশ আর অন্য দিক ভারত, মানব ভ্রমণ, খুব ফাইন লাগে আমার এটা। আচ্ছা, দেখে তাহলে এবার চলে আসি, আবার একটু রাজনীতিতে ফিরে আসি। এইবার ধরুন ওই আপনি তো ধরুন বামপন্থা রাজনীতি দিয়ে শুরু করেছিলেন, তারপরে আবার সেকেন্ড ইনিংসে চলে গেল ডানপন্থীতে। সেই জায়গাটা যদি সংক্ষেপে এবং আপনি যদি চান তাহলে ব্যক্ত করেন আর কি। আমি আবার কংগ্রেসের রাজনীতিতে ফিরতে, আমাকে 87 সালে আমার বিয়েটা হয়েছিল তোমার 82 সালে। 82 সালে আমার ওয়াইফ ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের স্টাফ নার্স, তোমার সিআইপি নগর এখন সেইখানে সে পুনর্বাসন দিয়ে বাড়ি টাড়ি করছে, সেই বাড়ি যায়। সেইখান থেকে তোমার এই বিয়ের পরে আমি ওইখানে থেকে সমস্ত তদবির করতাম। আমরা রাত্রি থাকতাম নিয়ে, আমি গাড়ি নিতাম, গাড়ি নিলে আমার গাড়ি করতাম তো মুখে, আর টিএফএ কিচ্ছু নিতাম না। এইভাবে চলতে তোমার হঠাৎ আমার যাওয়া আসার খুব অসুবিধা হয়ে যায়, এইভাবে ভালো লাগছে না। তবু যাই চলছিলাম। এর মধ্যে আমার ওয়াইফের 70 রিটায়ার করলো, রিটায়ারের মোটা টাকা, সব টাকা টুকা এড়ে হেরে দিয়ে দিচ্ছি। এবং এখনো আমি এই যে এখন অমুকের সাধ্য, অমুকের মেয়ে দিয়েছে, এখনো দিয়ে দেয়। ওই সময় মোটামুটি সবার সুবিধা এখনো দিয়ে দেয়। আমাদের পেনশন আর ইয়ে আছে, আমি ওই যে পেনশন এবার ইয়ে পাই, তাতে খেয়ে দিয়ে আমার ওষুধ খরচাটা মোটামুটি খেয়ে দিয়ে থাকে, ভালোই থাকে, কোনো অসুবিধা নেই। যার জন্য আমি কোনোদিন একটা পয়সা কাজ থেকে কাজ পালিয়ে নেই, যে আমি তো ভালো খাই দিয়ে যাচ্ছি, আমি কেন চুরি করি, যেটা বর্তমানে অভাব। আর বললাম তা আমি এরপরে তোমার ইয়েটা, তখন আমরা এই বাড়িতে থাকি, তখন আমি ছোট 4 বা 3 পড়ি, এরকম মনে আছে আমার। যেদিনকে বাড়ি থেকে বলতে ওই যাবি না আজকে ওখানে পৌরসভায় গন্ডগোল হবে, অমুক তমুক, এই একটা দোকানের কথা করিয়ে দিলাম আগে। এটা যেদিন নাকি আমরা ইয়ে দেবো, শপথ দেবো, সেদিককার ঘটনা। কাউন্সিলর নিযুক্ত হইলাম আমরা 6 জন। সেইবার ভোটে আমার মনে আছে, পরিমল সরকার নয়, সেইবার ভোটে আমার মনে আছে আমার মেশো আর কি, মেশো আপনার অনুগামী ছিল আর কি, এই মাধব, হ্যাঁ মনোরঞ্জন মাধব। না, মাধব তখন আসেনি। মাধব ভোটে দাঁড়ালো সূর্য নিয়ে। ওটা পরে, এটা পরে। আচ্ছা, ওটা পরে, এটা পরে। আচ্ছা, এটা আরো অনেক পরে। পরে তোমার হওয়ার পরে চেয়ারম্যানের এই লোকে পরিবেশ সরকার শিক্ষিত লোক এবং 25 বছর শিক্ষিত, 2 জনের টাকা দেবে হবেই। আমি হবে, আমার তো কোনো, আমি তো কাউন্সিলর, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এখানকার যে সাকরেত বাহিনী, কংগ্রেসের গুন্ডা বাহিনীগুলি, তারা বলে কোন সারা হয়। আগে ছিল যে কংগ্রেস হাইজা দেওয়ার পরে 22 জনের কোন রিকগনিশন নাই, তাদের চাকরি দিয়ে গেছে। আমাকে কে ছাড়াই করে দিবি, ছাড়াই না করলে তুমি চালাইতে পারবো না, হেঁটেই করতে হবে। সব দিক দিতে হবে, উঠতে গেল। আর খেলা কি করলাম, এখন আমার ডাক দিল 7 দিন আগে গোল করলু, কি হবে, আমি ডাক দিই দাও, তবে
আপনি দিবেন আমি বললাম, আমি লেখাপড়া জানি না সেই জন্য তাদের কাছে কিছু নেই। লেখাপড়া শিখতে হবে, যাবো না আমি দেখি। ঠিক আছে, আমার মাকে এসে বললাম আগে শুধু দেখুন হয়ে কোনো অসুবিধা নেই, চাকরি যা বললে একদিন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি রাজি হয়ে গেল। এখন যে সময় নাকি মিউনিসিপালিটি যাইতে আছি, তখন এরা ছোড়া টোড়াই মধ্যে বসে টেবিলে নিয়ে যান ছোড়া তো, আপনি কেমন ছাড়াই যাবেন বলে অবশ্যই দিন, কয়েকজন বাইরে যাচ্ছি আমি তোরা থাকিস তো করে সঙ্গে নিয়ে যাবো। ওরা হইল, হওয়ার পরে আমার দলের একটা আসলো, তা উনি বিশ্বাস ছিল, বিশ্বাস ওখানে দল ছিল, হে আমার পক্ষে দাঁড়াইল। বাস আমরা 7 জন হয়ে গেল, 7 জন হইয়া ছাড়াই করলাম। ছাড়াই করিয়া তারপরে চল কে আসবে, আর কে আসলো না। কিন্তু আমার খুব যন্ত্রণা দিয়েছিল, এরা আসতে যাইতে আমার লোকজন নিয়ে আসতে, পরে ডাকে গেল, দেখ এই যে পুজো করলাম, তোদের কি চাস, তোদের এগিয়ে দিয়ে ওদের ইয়ে দিয়ে দিলাম, দোকান 150 টাকা নিয়ে যা পূজা দিলে খা, কোনো অসুবিধা আর হয়ে গেল, মিটমাট হয়ে গেল, বাস দিল্লি চলছে, কোনো অসুবিধাই নেই। কিন্তু ঘটনাটা এইভাবে সেইভাবে মৃত্যু। ঠিক আছে, এটা একটা পর্ব চলে গেল। তারপরের পর্ব, পরের বার পৌরসভা ভোট আসলো, আচ্ছা সেই মেসে দাঁড়ালো সূর্য চিহ্ন নিয়ে আপনার অনুগামী। হ্যাঁ, এরপরে ওই আমার তো 87 সালে শাসন করে দিল সিএবি থেকে। আমি ঠিক আছে, পরে আবার শাসন উদ্যোগ হলো, যেহেতু আমার বিচারে ইয়ে দিয়েছে, ভোট দিচ্ছে, আবার খেতে দিতে করে দিলাম। করে দেওয়ার পরে যে সময় নাকি 90 সালে ভোট আবার ভোট হবে, সেই ভোটে গিয়া আবার অনুষ্ঠান দিব, ইয়ে ছন্দি বিশ্বাস অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। নানান ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি সেদিনকার ঘটনা বলেন, একদিন কংগ্রেস কিন্তু ভোট হয়ে দিত, যে ঘটনা করতে দিচ্ছিল, আমি করতে দিলাম না, দিয়ে দিয়া ভোটটা করিয়ে দিলাম। সন্ধি বিশ্বাস হওয়ার পরে আমাদের কিন্তু লাঠি মারি দেয়, আমাদের ডাকলো না। আমি গিয়ে বসে দিয়ে দিতে হবে, এই না এই দূরে দিয়ে আমি তো অপমান, আমি চলে আসলাম। আবার ডাকাডাকি করতে না, চলে আসলো। এরপরে বলে পাঠিয়ে বসে বসে থাকতাম, পাঠিয়ে বসে বসতে দিল না, তাদের আর পাঁচজন তাদের একটু দিচ্ছে তারায়। সেদিন এই জাতিপুরের সেই 3 মোস্তানে আক্রমণ করবো, এটা আমার একটা খবর আছে। শোনো, পঙ্কজ নিয়ে যাবে। আমি বকুল যাচ্ছিল সেখানে, এইখানে আমি সতর্ক করে দিলাম, তখন পঙ্কজ যায় নাই, নাইলে মানুষ নিয়ে যেত। এখন বললাম আপনি কিন্তু আপনার টং বলতে ওনার যে গ্যাস ঘর ওইখানে কোনো একটা গ্যাস ঘর ছিল, বসবেন না, কিন্তু ক্ষতি না। ঠিক অলোক দত্ত ছিল লাইব্রেরিয়ার, অলোক দত্তরে গুলি করছে, এই একটা আওয়াজ তুলে দিয়া শব্দ হইল, সব চলে গেল দিয়া। আমি পাঠিয়ে ভিতরে দিয়া আমার গুলি করতে গেছে, মারে নেই। আমি গেলাম, গিয়া দেখলাম অনেক রফিক আছে। আমি ভ্যান নিয়ে আইয়া এই তোমার এই আমাদের মাতৃ সদনে ডাক্তারের দেখা গেল না, ওনার কিন্তু লাগে থাকে নেই, দেখতে দেখে কিচ্ছু না। আপনি তারপরে আমি ভ্যানে করে নিয়ে তাদের বাড়িতে দিয়ে এলাম। তার বন্ধু বান্ধব ছিল, কেউ কাছে আসবে না, তোমার মুষ্ট ছিল কাছে। রাত্রে শুনেছি আমার ও মেটাডোরা ছিল, মেটাডোরে গিয়া শক্তিনগর ভর্তি হইয়া আমার আসামে দিলা আমি গুলি করেছি।
কে ওই অলোক দত্ত? হ্যাঁ। রাত্রে শুয়ে আছি, রাত্রি 3টার সময় হঠাৎ গিয়ে দারোগা ব্যাগ নিয়ে গিয়ে হাজির দিচ্ছে। এসপি বিল্ডিংয়ের ফাঁড়িতে প্রিন্সিপাল নিয়ে এনেছিল, সেইখানে আছে, আপনাদের একটু যেতে বলছে একটু দেখা করতে। আমি তো বুঝছি ব্যাপারটা। আমি বলে আমি উঠি না, বেলা বাড়ি যায়, চেয়ারম্যানের বাড়িতে আছে, বেলা আমরা মানে কি রে বলছে যে বলে রান্না অসুস্থ, আমি কালকে গিয়ে দেখাবো, জানি না বেরো উঠিও না, জানো গিয়া করে আমরা আইতেছি, আমি তো জানি চলা কিন্তু আসে নাই। পরে 3 মাস পর এসপির সঙ্গে হইলো, সেদিন যদি আমি অ্যারেস্ট করতে পারতাম না, তার মানে আসেন নাই, বাইকি বলো, আপনাদের বলো, আমগো বলো, সমস্ত ব্যাপারটা যে সাজানো সেটা আমরা বুঝতে পরে। হ্যাঁ, এই একটা স্মরণীয়। আচ্ছা, ধরেন বিনগরে এখনকার বিনগরকে দেখে কি মনে হয়? মানে আপনার সময়, আপনি যখন বিনগরে চেয়ারম্যান ছিলেন, যখন প্রথম হয়েছিলেন, তখন পৌরসভার আয় ছিল না, এখন আয় উন্নতি হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, এখন দেখে কি মনে হয়? আমি যখন চেয়ারম্যান ছিলাম তখনও পৌরসভার এমন কোনো আয়টাই ছিল না, পৌরসভার ইয়েতে কোনো টাকা টুকু দিত না। একটা ইয়েতে কনফারেন্স আমি গেছিলাম, তখন ওই ভবতোষ দত্ত সেই সেই কনভেনার ছিল। আমি তারে বললাম যে কোনো মতে আমার কোনো মতে কথা শুনতে দেয় না। আমি কি দামি লোকটা কি ঢাল নাই, ছোট মিউনিসিপালিটিতে কত বাবা, তোমার বাড়ি কোথায়? আচ্ছা বলো বলো বলো। আপনারা মাথা ভিত্তিক টাকা দেন, উন্নয়নটা তো মাথা ভিত্তিক হয় না, উন্নয়নটা সমস্ত জায়গার উন্নয়ন করতে হয়। এই যে বস্তি ফেলবিরা 1 মাইল দূরে আবার বস্তি, তার সেখানে রাস্তা নিয়ে যেতে হয়, তাই তো কি হয়? কাজে আমি বলছি উন্নয়ন করবেন আপনারা এলাকা ভিত্তিক। আমার এই পয়েন্টটা কার্যকারী হয়েছিল, আমি খুব সন্তুষ্ট। তবু টাকা কম এই হয়েছে। তা এখন আমার কথা, এই যে সমস্ত রাস্তাঘাট সব আমার করা, সবকিছু আমার করা, শুধু করে পরের টাকা দিয়ে রেখেছে, দরকার নাই টাকা আমাদের খেতে ব্যবস্থায় বেড়ে। উন্নয়ন বলতে যদি এটা হয় তাহলে আমার বলবে। ধরেন ওই পৌরসভাতে তো আপনি অনেক তখনকার মানুষকে অনেকজনকে চাকরি দিয়েছেন, অনেককেই দিয়েছেন। তাদের মধ্যে কেউ কি এখনো আপনার সঙ্গে যোগাযোগ রাখে, না মোটামুটি না রাখার পর্যায়ে চলে গেছে? 2-3 জনে রাখে, 2-3 জনের দিয়েছে। তার মধ্যে একমাত্র যে মুকুল রায় আছে না, মুকুল রায়, ও শরীয়তপল্লী, ওই রাখে, আর বাদ বাকি কোনো খোঁজ নেই না। পৌরসভার যারা দিয়েছিলেন তারাও বক্তব্য নাই, একটা চাও খাইনি, জানি তো। এবং কিভাবে সিপিএম এর রাজনীতিতে একসঙ্গে 45 সালে চাকরি দিলাম তারা বুঝতে পারে না, কিন্তু আমি জানি। আচ্ছা, আর হচ্ছে ধরুন বর্তমানে যারা রাজনীতি করে তাদের মধ্যে কাউকে দেখে মনে হয় যে এ আপনার শিষ্য হওয়ার উপযুক্ত, বা আপনি যখন শুরু করেছিলেন আপনার সবচাইতে নিয়ারেস্ট যোদ্ধা বলে আপনার মানে আপনার সেনাপতি কাকে মনে হতো? এখন আর সেনাপতি নাই, এখন না, আগে সেই সময়কার যাদের ছিলেন তারাও হুচকে গেছে, মানে আর বলার মতো নয়। মানে যেই সময় আপনি ধরেন চেয়ারম্যান, আপনি লড়াই করছেন কংগ্রেসীদের সঙ্গে, সেই সময় আপনার সেনাপতি কে ছিল? ও সেই সময়, সেই সময় সবাই ছিল, সবাই না, আপনি তার মধ্যে তো উল্লেখযোগ্য 2-1 থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য কাকে বলি না, স্মরণে আসে না, আর হয়তো ছিল অলোক দত্ত, বিভিন্ন ব্যাপারে হ্যাকেল করছে। শেষ মুহূর্তে যে সময় বউকে মরে গেল গিয়া, আমি তার বাজিয়ে গেছি, গিয়া তার অবস্থা দেখতে বললাম তোমার একটা জীবন সঙ্গিনীর দরকার,
কারণ তোমার খাইতে দেয় না, মুখ করতে না, ঠিকঠাক করার দরকার। এই জীবন সঙ্গিনী ঠিকও করছিল, কিন্তু তার পার্টির লোকেরা তারে সিনিয়রের লোকেরা করতে যায় নাই। যার দরুন ওই যে খাদে শুয়ে ছিল, এই পাশে টেবিল ছিল, টেবিলের মধ্যে জল খাইতে গিয়া পড়ে গেছে নিচে। এটা জীবন সঙ্গী থাকলে এটা হতো, মতো মরে গেল। এখন বিনগরে যারা রাজনীতি করে তাদের মধ্যে কাউকে কি আপনার মনে হয় যে এরা প্রমিসিং বিনগরের উন্নতির জন্য কেউ এরা ভবিষ্যতে কিছু করলেও করতে পারে? না, কেউ নেই। না, সব গুছায় নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমার জানা দরকার। আপনি যখন ছোটবেলা থেকেই তো বিনগরকে দেখেছেন, ধর বিনগর রেল বাজার, যেমন আমি পরিমল সরকারের কাছে গল্প শুনেছি, বিনগর বাজারে কিছু ছিল না, এইখানে একটা দোকান, ওইখানে একটা দোকান। সেখানে এই শহরটা যখন আস্তে আস্তে গড়ে উঠলো, মোটামুটি যা আমি দেখি রেল বাজারে আমাদের যা ব্যবসাদার সবই যারা মাছ ব্যবসা করে, বিলপাড়ার অধিকাংশ লোক, মুদিখানা বা অন্যান্য ব্যবসাদার, নাজিরপুরের বেশিরভাগ লোক, এই এই সমস্ত লোকেরাই তো। আর গুমটি বা শরীরপল্লীর কিছু লোক আছে যারা ব্যবসা করে মূলত। আর ওই দিককার মানে বড় বাজারের দিককার, উত্তরপাড়ার দিককার লোকজন রেলবাজারে খুব একটা বেশি ব্যবসা আগে করতে আসতো না, ইদানিং আসছে। এটা এখানে একটা ব্যাপার, আগে বাজার ছিল উত্তরপাড়া বাজার, হাট, স্টেশন বাজার। এখন এটা ভেঙে গুমটি বেড়া গিয়েছে কিছু, মালিক ফেরার জন্য দরজমা, ভৌরি বেড়ার দিক গাড়িটা, হাট পুকুরের দিকে গাড়িটা, হাটের দেবো ভেঙে দেবো এবং সামনের দিকে চলে গেছে। এই ধরনের ভেঙে খদ্দের বস্তু অন্য দিকে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। চলে যাওয়ায় ব্যবসার ক্ষতি হয়েছে, এক জায়গায় সামান্য। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে ধরুন এই বিভূতি পার্ক যেটা রয়েছে না, বিভূতি পার্ক খেলা স্টেডিয়াম, এইটাতে বলে আপনার সময় গ্যালারির প্রথম নির্মাণ শুরু হয়েছিল। আর প্রাচীরটা বোধহয় কংগ্রেস আমলে হয়েছিল নাকি? প্রাচীরটা কংগ্রেসই আমলে মাটি। হ্যাঁ, ওটা কংগ্রেস। যে জীবনের কোনো অপূর্ণ ইচ্ছা যেটা মনে হয় এখনো সুযোগ পেলে মানে করবো, বা বিনগরের জন্য এমন কোনো কাজ যেটা মনে হয় করতে পারলে ভালো হতো কিন্তু পারিনি এখনো? হ্যাঁ, কলেজটা করতে গিয়ে বেরো না। লিচু বাগান ফার্মটা আমি রেডি করছিলাম কথাবার্তা মিলে, কিন্তু প্রমোটাররা সেই বাউন্সাল করে দিয়ে। হ্যাঁ, এইবার বলেন দ্বাদশ মন্দিরে যে শ্রীমৎ স্বামী, তখন আমি কাউন্সিলর। হঠাৎ খবর আইল আমাদের পৌর কর্তৃপক্ষ সংযোগে হইয়া দখল করে নেয়। এটা কতদিন আগেকার ঘটনা? মানে এই বেশি না, এই বোধ হয় 19-20 সালে, এই মানে 5-6 বছর আগেকার ঘটনা। আমার নিয়ে গেল, আমি থাকলাম একবার 10টা থেকে 5টা পর্যন্ত। পুলিশ প্রশাসন থাকলো, থেকে এই বাগদিপাড়ার দিকে একদম পাঁচিল যে টপকের দিকে না আসতে পারে, তাও বেঁচে দিয়ে। মানে এখন শুধু দখলদারি। কাজে এইখানে এই ঘটনাটা। আচ্ছা, আর একটা এটা কয়েকটা ইনফরমেশন, সেটা হচ্ছে ধরুন বিনগরে সেই আপনার ছোটবেলা থেকে বা আপনি যাদের দেখেছেন যারা বিনগরের উন্নতিতে বা উন্নয়নে বিভিন্নভাবে অবদান রেখেছে, সেই সমস্ত মানুষগুলো যাদের কথা আমরা জানি না, যেমন ধরুন ওই বিভূতি মিত্রের কথা আপনি বললেন, এই ধরনের কিছু মানুষ যারা, এবং বর্তমান সময়ে প্রচুর মানুষ আছে যারা বিনগরের গুণী মানুষ, তাদেরকে বিনগরের লোক চেনেই না। যেমন আমি বলছি, আমি আলোকসিদির কাছে আমি প্রাইভেট পড়তাম বলে আলোকসিদির বোন সম্পর্কে জানি, এই যে ভাবাতে চাকরি করে অ্যাটমিক রিসার্চ সেন্টারে। কিন্তু ওই রকম লোক প্রচুর আছে। ধরুন আমি বলছি আমাদের পরিমল দেবনাথ, মানে দীপঙ্কর আমাদের হেডমাস্টার দাদা, এই সমস্ত মানুষ কিন্তু বিনগরের লোক চেনে না।
কিন্তু এদের প্রচুর প্রচুর গুণী মানুষেরা। হ্যাঁ, তোমার নগেন্দ্রনাথ রায় বাহাদুর, নগেন্দ্রনাথ রায়। নগেন্দ্র প্রত্যম, এখানে নেতাজি সুভাষ ছিল ওনার বাড়িতে, আচ্ছা, ওনার ডাকে এসেছিল। এবং এই যে অ্যাবি স্কুল টিস্কুল ওটা কত আচ্ছা, বলছি বীরনগরের পুরনো যারা ছিল, যেমন গুণেন বাবু, আমরা নাম শুনি, কালো বাবু, কেলি বাবু, এবং নানান কি বৃত্তিক ব্যাপার কাজে থাকো আর শুনবো না। গুণেন বাবু, হ্যাঁ গুণেন বাবু গার্লস স্কুলটা মান্নামে করে দিয়েছে। জমিটা কি ওনাদের ছিল? হ্যাঁ, জমিটা জমিটা স্কুলের লাইক করে দিয়েছিল, মানে ওই স্কুল স্কুলের বিল্ডিং প্রতিষ্ঠা। টিল্ডিং করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, পঙ্কজবাবু ধারাবাহিকভাবে বীরনগরের স্কুল পরিচালনা করা বেশ নীলকণ্ঠ বাবু নীলকণ্ঠ করেছে। আচ্ছা, আর এই যে বর্তমানে মোটামুটি আমাদের বীরনগরের উন্নয়নের জন্য আর কি দরকার আছে বলে মনে হয় যে এটা হলে ভালো হতো? সিনেমা হলটা বন্ধ করে দিই, সিনেমা হলটা এটা একটা ডিজাস্টার। বৈজ্ঞানিক আশ্রমিকরা আমি তোমার ইন্ডিয়ানের মধ্যে চালু করেছিলাম, সেই জায়গায় আশ্রমিকরা এই চাইবেন বন্ধ করে। যদি এখনকার চেয়ারম্যান তো ধরেন সবাই বলে যে আপনার হাতেই তৈরি করা, আপনার ইয়েতেই, এবং চেষ্টা মারছে আমার এখনো ও মুখের যে যার হাসি সে অন্তর বড় বিষ। আচ্ছা, বলছি একদম শেষ লগ্নে এসে বীরনগরের তরুণ প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা বার্তা দিয়ে যান। আমি তরুণ প্রজন্মের কাছে এই বার্তা, মেয়ে এবং ছেলে প্রত্যেকের কাছে, তোমরা উচ্চ শিক্ষা যখন পাবে তখন বাস্তব শিক্ষাটা পাবে, গরিবের সহযোগী হবা, গরিবের দুঃখ বুঝবা, দুঃখ দুঃখটা বুঝে যতখানি সম্ভব তোমরা তাদের সেবা করবা। এই বার্তা আমি তোমাদের কাছে রাখতে চাই।